আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হবে সংস্কৃত শব্দবহুল। একের দুই, বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি আর ইংরাজি হচ্ছে প্রধান। একের তিন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। একের চার, সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশেদের ঘৃণা করেন না। একের পাঁচ, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। একের ছয়, এখন রাধারানী তার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। একের সাত, বাংলা ব্যাকরণে তার সমান অর্থাৎ তৎসম শব্দ বলতে বুঝি সংস্কৃত ভাষার সমান। দুয়ের একে বলেছে, আমি বলি তোমাদের কুটুম আমি চিনি না বক্তাকে, তিনি কাকে চেনেন না। এই যেখানে বলেছে, রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে পরিচিত হওয়া পথিক তাকে মালার দাম হিসাবে 4 পয়সার বদলে টাকা দিয়ে থেমে থাকেনি, রাধারানীকে দেওয়ার জন্য পদ্মলোচনের দোকানে কাপড়ের দামও মিটিয়ে দিয়ে গিয়েছিল। রাধারানীরা পদ্মলোচনের কাছে জানতে চায় সে বাবুটিকে চেনে কিনা, কিন্তু পদ্মলোচন প্রত্যুত্তরে জানায় যে সে চেনে না সে বাবুটিকে রাধারানীদের কুটুম ভেবেছিল। অর্থাৎ পদ্মলোচনের কাছ থেকে যে অচেনা আগন্তুক ব্যক্তিটি রাধারানীর জন্য কাপড় ক্রয় করেছিল তাকে তিনি চেনেন না, মানে পদ্মলোচন চেনেন না। দুয়ের দুই বলেছে, তাতে তোমারও তাদের উভয়েরই সুবিধা হবে। তোমারও তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাতে তোমারও তাদের উভয়েরই সুবিধা হবে কোন প্রসঙ্গে লেখক বলেছে না, যেসব ইউরোপীয় এদেশে সমাজসেবার কাজ করতে এসেছেন তাদের মধ্যে সেভিয়ার দম্পতির বিবেকানন্দ বিশেষ প্রশংসা করেছেন। তার মতে এরাই একমাত্র ইংরেজ যারা এদেশীদের ঘৃণা করেননি কিংবা এদের ওপরে প্রভুত্ব দেখাতে চাননি। তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই, তাই মিস নোবেল এদেশে এলে এবং তারা একত্রিত হলে দুতরফেই কাজের সুবিধা হবে। তাহলে এখানে এটা যেহেতু 1 নম্বরের, এতটা আমরা লিখবো না। তাহলে তোমার এবং তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তোমার বলতে মিস নোবেলকে বোঝানো হয়েছে, আর তাদের বলতে বিবেকানন্দের ইংরেজ শিষ্য লিখবে সেভিয়ার দম্পতিকে বোঝানো হয়েছে। দুয়ের তিনে বলেছে, এখনও সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এই চরণ দুটি তোমার পাঠ্য কবিতার মধ্যে কোথায় ব্যবহৃত হয়েছে? শেষ স্তবকের সমাপ্তিতে ব্যবহৃত হয়েছে। দুয়ের চারে বলেছে, আমি পাই টের বক্তা কখন কি টের পান। বলেছে বক্তা কখন কি টের পান। বক্তা এখানে স্বয়ং কবি জীবনানন্দ দাশ। এটা আকাশে 7টি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃত অংশটিতে বক্তা হলেন স্বয়ং কবি জীবনানন্দ দাশ লিখবে। আর তিনি কি টের পান? আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য আর বিচিত্র গন্ধের মাঝে কবি টের পান বাংলাদেশের প্রাণের স্পন্দন। তাহলে এখানে বক্তা হচ্ছে আকাশে 7টি তারা উদ্ধৃত অংশটিতে, কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে বক্তা হলেন স্বয়ং কবি জীবনানন্দ দাশ, আর তিনি বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য আর বিচিত্র গন্ধের মাঝে বাংলাদেশের প্রাণের স্পন্দন টের পান। আর কখন টের পান? সন্ধ্যার সূচনায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন তিনি টের পান। সন্ধ্যার সূচনায় যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন তিনি টের পান। দুয়ের পাঁচে দিয়েছে, আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। বক্তা কি বিষয়ে বঞ্চিত হওয়ার কথা বলেছেন? এটা নব সৃষ্টি থেকে দেয়া হয়েছে। লিখবে, স্কুল কলেজ থেকে সংস্কৃত চর্চা যে সম্পূর্ণ উঠে যায়নি তার কারণ হচ্ছে বাংলায় এখনও অনেক সংস্কৃত শব্দের প্রয়োজন রয়েছে। তো সেই জন্য লেখক বলেছেন যে স্কুল কলেজে সংস্কৃত চর্চা একেবারে উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। 2-6 দিয়েছে, চিলিয়ান জাদুকরের ম্যাজিক প্রদর্শনের বিশেষত্ব কী ছিল? লিখবে, তার প্রদর্শনের বিশেষত্ব ছিল বিভিন্ন পাখির ম্যাজিকে আর কি দেখানোর সময় বিভিন্ন পাখির ব্যবহার। 2-7 দিয়েছে, অর্ধ তৎসম শব্দটির অর্থ বিশ্লেষণ করে সংজ্ঞা দাও। আচ্ছা, এখানে অর্ধ তৎসম বলবে অর্ধেক সংস্কৃতের সমান বা অনুরূপ। তাহলে অর্ধ তৎসম শব্দের অর্থ হচ্ছে অর্ধেক সংস্কৃতের সমান বা অনুরূপ। যে সমস্ত সংস্কৃত শব্দ বাঙালির মুখের ভাষায় বা কবিতার ভাষায় উচ্চারণ সুবিধা বা বিকৃতিতে সামান্য পরিবর্তিত রূপে ও বানানে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন বৈষ্ণব বৈষ্ণব হয়েছে কীর্তন কেত্তন। তারপর এছাড়া আছে এই যে কুৎসিত শ্রী ছিরি রৌদ্র রৌদ্র জ্যোৎস্না জ্যোৎস্না পুত্র পুত্তুর কৃষ্ণ কেষ্ট, এগুলো হচ্ছে অর্ধ তৎসমের উদাহরণ।
2-8 বলেছে শব্দ আর পদের পার্থক্য কোথায়। শব্দ আর পদের পার্থক্য হচ্ছে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ, আর শব্দের সঙ্গে এক বা একাধিক বিভক্ত বা নির্দেশক যুক্ত হলে তাকে পদ বলা হয়। আর শব্দের সঙ্গে প্রত্যয় উপসর্গ যুক্ত হলেও তা শব্দই থেকে যায়। পদের সঙ্গে কখনো প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয় না, শুধুমাত্র বিভক্তি বা নির্দেশক যুক্ত হতে পারে। 3-এর দাগে আসি। 3-1 বলেছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কার দৃষ্টিতে তাকে কেশবতী কন্যা মনে হয়েছে, আর তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির ওপরে নেমে আসা মায়াবী মেদুরতা সৃষ্টিকারী নীল সন্ধ্যাকে তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। সন্ধ্যার সৌন্দর্য যে মোহময় আবেশ তৈরি করেছে, কবি তাতে আপ্লুত হয়েছেন। কবির মনে হয়েছে চারপাশ জুড়ে নেমে আসা অন্ধকার যেন কোনো কেশবতী কন্যার ঘন চুল, যা কবির চোখে মুখে ভাসছে। ঘন চুলের আবরণে তার স্নিগ্ধ গন্ধে সমগ্র চরাচর ঢেকে রয়েছে। 3-2 দিয়েছে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কার কি বিষয়ে যন্ত্রণা নেভে না দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, কি যন্ত্রণা, কার কি বিষয়ক যন্ত্রণা নেভে না, এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। কার বলা হয়েছে এখানে? মানুষের প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রের কথা বলা হয়েছে। জীবন জীবিকার তাগিদে যে সমস্ত মানুষকে আর কি জন্মভূমি ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়েছিল, সে তাদের প্রকৃতি থেকে মানে ছেড়ে যাওয়ার যে যন্ত্রণা, বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে। আর দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? গ্রামের হতদরিদ্র মানুষের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন। অভাব অনটন তাদের জীবনে নিত্যসঙ্গী। মোটা ভাত কাপড়টুকু সংস্থান করতেও তাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয়। যুগ যুগ ধরে গ্রাম বাংলার মানুষের এই জীবন ছবির কোনো পরিবর্তন হয় না। দরিদ্র মানুষকে যে শুধু দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, তাদের ওপর সামাজিক শোষণ এবং অত্যাচারও চলে সীমাহীনভাবে। তাই তাদের জীবনে দুঃখ দুর্দশা কখনো পুরনো অর্থাৎ বাসি হয় না। তাদের বাগানে কুন্দফুলের হাসি যেমন সত্য, তেমনই সত্য এই যন্ত্রণা আর রোজকার দুঃখের জীবন। প্রতিদিন তাদের জীবনে নিত্য নতুন বা টাটকা দুঃখের অফুরন্ত যোগান থাকে। এক দুঃখের রাত ভোর হলে তারা আর একটা দুঃখের দিনকে প্রত্যক্ষ করে। এই দুঃখময় জীবনের পথ চলা তাই তাদের কখনো শেষ হয় না। 4-1 আছে তাহাতেই মার পথ্য হবে। পথ্য শব্দের অর্থ কি? পথ্যের আয়োজন কে কিভাবে সম্পন্ন করার প্রয়াস করেছিল? পথ্য শব্দের অর্থ লিখবে রোগীর উপযুক্ত খাদ্য। পথ্য শব্দের অর্থ হচ্ছে রোগীর উপযুক্ত খাদ্য হলো পথ্য। আর বলেছে যে পথ্যের আয়োজন কে কিভাবে সম্পন্ন করার প্রয়াস করেছে। জ্ঞাতির সঙ্গে মকদ্দমায় সর্বস্ব হারিয়ে রাধারানীর বিধবা মায়েরটি কুটিরে থাকতে শুরু করেন এবং দৈহিক শ্রমের দ্বারা দিন কাটান। কিন্তু গভীর অসুখে আক্রান্ত হওয়ায় তিনি পরিশ্রমের ক্ষমতা হারান। রথের দিনে মায়ের শারীরিক অবস্থার পরিবর্তনের কারণে তার জন্য পথ্যের প্রয়োজন হয়। রাধারানী বন থেকে কিছু ফুল তুলে এনে মালা গেঁথে ভাবে রথের হাটে সেটি বিক্রি করেই মায়ের পথ্য জোগাড় করবে। 4-2 দিয়েছে আত্মনির্ভরশীল ভাষা ও পরনির্ভরশীল ভাষা বলতে কি বুঝেছো তা তোমাদের পাঠ্য প্রবন্ধ অবলম্বনে উদাহরণ যোগে বুঝিয়ে দাও। লিখবে সংস্কৃত ভাষা হচ্ছে আত্মনির্ভরশীল। আত্মনির্ভরশীল অর্থে যে কারোর ওপরে নির্ভর করে না। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে এবং কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কি না, যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কি না। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কোশমিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়।
প্রাচীন যুগের সব ভাষায় তাই হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু বর্তমান যুগের ইংরাজি এবং বাংলা আত্মনির্ভরশীল নয়, এরা পরনির্ভরশীল ভাষা। এরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনীয় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছে এবং নিচ্ছে। পাঠান মোগল যুগের আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করা হয়েছে। পরবর্তী যুগে ইংরাজির মারফতে অন্য ভাষা থেকেও নেওয়া হচ্ছে এবং এখনও নিয়ে চলেছে। এটার জন্য আছে 3 নাম্বার। 5-এর দাগে আসি। 5-এর 1-এ দিয়েছে চিঠি রচনায় স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পাশাপাশি দায়িত্ব সচেতন মানবিক গুণাবলীরও পরিচয় ফুটে উঠেছে, আলোচনা করো। এটার জন্য নাম্বার আছে 5 নাম্বার। লিখবে শৈলশহর আলমোড়া থেকে 1897 খ্রিস্টাব্দের 29শে জুলাই মিস মার্গারেট নোবেলকে স্বামী বিবেকানন্দ যখন চিঠিটা লেখেন তখন ভারতবর্ষ ইংরেজ শাসিত, পাশাপাশি ভারতের সমাজ কুসংস্কার, দারিদ্র্য, অশিক্ষা, অস্পৃশ্যতা, অজ্ঞতায় অন্ধকারাচ্ছন্ন। স্বামীজি বুঝেছিলেন ভারতীয়রা বহু বছরের প্রাচীন কুসংস্কার ও বিধিনিষেধের বশবর্তী হয়ে চেতনার চারপাশে গড়ে তুলেছিল দুর্ভেদ্য প্রাচীর। এই প্রেক্ষাপটে বীর সন্ন্যাসী চেয়েছিলেন ঔপনিবেশিক ভারতবর্ষে আর্থসামাজিক ক্ষেত্রে অতলস্পর্শী জড়ত্বের শিকড় ছিন্ন করে এক উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে। সেই সময় নারীরা ছিল নিদারুণ নিপীড়িত। নারী সমাজের কল্যাণ এবং স্ত্রী শিক্ষার প্রসারে প্রয়োজন ছিল প্রকৃত নেতৃত্ব দেওয়ার মানুষের। এই প্রেক্ষাপটে স্বামীজি খুঁজেছেন একজন প্রকৃত সিংহীকে, যে ভারতীয় নারীজাতির মধ্যে শিক্ষার প্রসার ঘটাবে। বিবেকানন্দ তার চিঠিতে এই সামাজিক প্রেক্ষাপটটি তুলে ধরে মিস নোবেলকে ভারতবর্ষে স্বাগত জানিয়েছেন। জীর্ণ অচলায়তন ভারতবর্ষকে উদ্ধারের আকুলতায় বীর সন্ন্যাসী যে মর্মযন্ত্রণা ভোগ করেন তা তার স্বদেশপ্রীতিরই বহিঃপ্রকাশ। বিবেকানন্দ তার অতুলনীয় দূরদর্শিতায় মিস নোবেলের মধ্যে ভবিষ্যতের নিবেদিতাকে দেখতে পেয়েছেন বলেই প্রতিবন্ধকতার পূর্ণ বিঘ্ন সংকুল ভারতের কাজে তাকে তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন লিখতে দ্বিধা করেননি। তিনি মিস নোবেলকে ভারতের মানুষ ও প্রাকৃতিক পরিবেশের কথা জানিয়ে সাবধান করেছেন বারবার। তাকে স্বামীজি বারবার বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা। মিস নোবেল যাতে কর্মে সুফল হয় সে কারণে তিনি মিসেস সেভিয়ারকে সহকর্মী হিসাবে নেওয়ার কথা বলেছেন। আবার পথের একঘেয়েমি দূর করতে মিস ম্যাকলাউড ও মিস বুলের সঙ্গে ভারতে আসার কথা উল্লেখ করেছেন। ভারতের জন্য কাজ করায় অনুপ্রেরণা যোগানোর সাথে তিনি বলেছেন মিস নোবেল যদি ভারতের জন্য কাজ করতে অসম্মত হয় কিংবা বিফল হয় তবুও বিবেকানন্দ তার পাশে আমরণ থাকবেন। বিবেকানন্দের এই সকল ভাবনা এবং সুপরামর্শের মধ্যে দিয়ে তার দায়িত্ব সচেতন মানবিক গুণাবলীর পরিচয় ফুটে উঠেছে। 5-এ 2 নম্বর বলেছে করভাস শব্দটি কোন ভাষার শব্দের অর্থ কী, আর অন্য পাখিদের তুলনায় করভাসের স্বতন্ত্র বিশেষত্বগুলি চিহ্নিত করে দেখাও। করভাস শব্দটি ল্যাটিন ভাষার শব্দ। করভাস শব্দের অর্থ হচ্ছে কাক। শঙ্কুর ল্যাবরেটরিতে পৃথক খাঁচা এবং বৈদ্যুতিক সংযোগ সমন্বিত প্রকোষ্ঠযুক্ত পাখি পড়ানোর যন্ত্র অর্নিথিন যন্ত্রটি তৈরির সময় খোলা জানালা দিয়ে পায়রা, চড়ুই, টিয়া ইত্যাদির সঙ্গে একটি কাকও ঢুকত। এই কাকটির শেখার আগ্রহ থেকে সে খাঁচাটির মধ্যে ঢুকে পড়ে, আর শঙ্কু তখন যন্ত্র সক্রিয় করে দিলে চঞ্চল পাখিটির রূপান্তর ঘটে যায়। এইভাবে হিউম্যান ইন্টেলিজেন্সের অধিকারী হয়ে সে ঠোঁটে পেন্সিল দিয়ে নিজের নাম করভাস লিখে ফেলে, বলে দিতে পারে মাস, তারিখ, বার। বাংলা ভাষায় শিক্ষা শুরু হলেও পরে বিদেশি ডেমনস্ট্রেশনের জন্য ইংরাজিতেও সে রপ্ত হয়ে ওঠে। সান্তিয়াগোর পক্ষীবিজ্ঞানী সম্মেলনে প্রশিক্ষিত করভাস তার অধিগত শিক্ষার সমাগত অতিথিদের স্তম্ভিত করে দেয়। প্রশংসা বের হয় কোরিয়েরে দেল সান্তিয়াগো নামক দৈনিকে। সুটকেসের চাবির যোগান, পাসপোর্টের কথা স্মরণ করানো, ল্যাম্প নিভিয়ে ধান্দাবাজ আরগাসকে অসম্মান এবং অবজ্ঞা করা, জাপানি বিজ্ঞানী মারিমোতোর ক্লান্তিকর বক্তৃতায় বিরক্তি প্রকাশ করা ইত্যাদির মধ্যে দিয়েই সত্যি করভাস তার মানবিক গুণের প্রতিফলন ঘটিয়েছে। আবার প্রাকৃতিক দুর্যোগে বজ্রাঘাতে মৃত কাকের জন্য যখন দল বেঁধে অন্যরা চেঁচামেচি করেছে, করভাস তখন নীরবে নিমগ্ন চিত্তে পেন্সিল দিয়ে প্রাইম নম্বর লিখতে ব্যস্ত থেকেছে। সচেতনভাবেই করভাস স্বজাতি থেকে নিজের স্বাতন্ত্র্য তৈরি করেছে।
এবারে আসবো 6 দাগের প্রশ্নগুলোতে। 6 দাগের প্রশ্নে বলেছে আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার যে চিত্র এঁকেছেন তা উল্লেখ করো। রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশে সাতটি তারা চতুর্দশপদী কবিতায় কবি জীবনানন্দ দাশ সময়ের আবহমান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটি রচনা করেছেন। সন্ধ্যার সূচনায় আকাশে সাতটি তারা ফুটে উঠল। কবি ঘাসের ওপরে বসে থাকেন। অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ যখন গঙ্গাসাগরে ক্রমশ ডুবতে থাকে তখন কামরাঙা লালবর্ণ ধারণ করে। কবি তার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন মৃত মুনিয়া পাখির। কবি প্রত্যক্ষ করেছেন নিত্যদিনের নিয়মানুসারে অনুগত নীল সন্ধ্যা বাংলাদেশে নেমে আসছে, আর তার মায়াবী আলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলার নিসর্গ প্রকৃতি। কবির মনে হয়েছে এই মায়াময় সন্ধ্যা যেন কেশবতী কন্যা, যার চুল কবির চোখে মুখে খেলা করছে। বঙ্গ প্রকৃতির সান্ধ্য সৌন্দর্যে আবিষ্ট হয়ে যান কবি এবং সমগ্র চরাচর। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ দাশ লক্ষ্য করেছেন এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী কবি আর কোথাও দেখেননি। এমন কোনো কেশবতী কন্যার অজস্র চুল এমন অবিরত চুম্বনে আচ্ছন্ন করেছে হিজল, কাঁঠাল কিংবা জাম গাছকে। কবি নানা অনুষঙ্গে অনুভব করেছেন সন্ধ্যার স্নিগ্ধ গন্ধ, কখনো নরম ধানে কলমির ঘ্রাণে, আবার কখনো হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণে বাংলার সন্ধ্যা আমোদিত করে দেয় কবিকে। এসবের মাঝে কিশোরীর স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় কবি স্পর্শ পান বাংলার প্রাণে। বঙ্গ প্রকৃতির এই সান্ধ্য অধিবেশনে পরিবেশিত হয়েছে আকাশে সাতটি তারা কবিতায়। সেখানে অনাড়ম্বর বৈভবহীন আয়োজনে রয়েছে শুধুই সমাহিত শান্তির আশ্বাস, যা তার রূপকে অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে। 6 2 নম্বর প্রশ্ন বলেছে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কার বাগান থেকে, কার কোন বাগানের কথা কবি বলেছেন? কুন্দ ফুলের হাসি অর্থে কি বোঝাতে চেয়েছেন, আর এই হাসি কেন হারায় না কবিতা অবলম্বনে ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে যেটা আছে যে কার কোন বাগানের কথা বলেছেন, আলোচ্য উদ্ধৃতিটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অন্তর্গত। কবিতায় কবি পল্লী প্রকৃতির সঙ্গে প্রবাসী মানুষের গভীর অন্তরঙ্গতার চিত্র অঙ্কন করেছেন। গ্রাম বাংলাকে ভালোবেসে যারা একসময় ঘর বেঁধেছিল তাদের উত্তরপুরুষরা প্রয়োজনের কারণে বাংলা ছেড়ে চলে গিয়েছে, বাংলা ছেড়ে চলে গেছে। তাই জন্মভূমি মায়ের বাগান থেকে অর্থাৎ তার স্নেহের কোল থেকে কুন্দ ফুলের হাসি হারায় না। আর কবি অতীত সুখ আর গ্রাম জীবনের শান্তি নীলের প্রতীক হিসাবে কুন্দ ফুলের প্রসঙ্গটা এনেছেন। এটা হচ্ছে ওই যে কুন্দ ফুলের হাসি বলতে কি বোঝাতে চেয়েছেন। আর এখানে সেই বাংলার মানে বাগানের কথা বলা হয়েছে সেই সব মানুষদের। আচ্ছা, তারপরে বলেছে যেটা যে এই হাসি কেন হারায় না, পল্লী বাংলার পরিচিত ও সামান্য ফুলটি প্রবাসী মানুষের শৈশব জুড়ে রয়েছে। তারা আজ বাংলা থেকে বিচ্ছিন্ন, তাদের মনের অভ্যন্তরে বারবার জেগে ওঠে মাতৃভূমিতে ফিরে আসার বাসনা। সেই বাসনাকেই কবি মূর্ত করেছেন কুন্দ ফুলের হাসির মাধ্যমে। মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক সূত্র চিরকালীন, তার টানে ফিরে আসার স্বপ্ন বুনতে থাকে তারা। যান্ত্রিকতার নাগপাশ থেকে মুক্তির খোঁজে তার মন পল্লী বাংলা চেনা সুখময়তাকে আবার আপন করতে চায়। এই চাওয়া আকুলতা কখনো ফুরিয়ে যায় না, তাই কবি উক্ত চরণটিতে সেই অফুরন্ত ইচ্ছে প্রকাশ ঘটিয়েছেন। 7 একে বলেছে কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালিও বক্তাকে। বক্তা হচ্ছে মাহেশের রথের মেলায় রাধারানীর সঙ্গে সাক্ষাৎ হওয়া সেই অচেনা ব্যক্তি অর্থাৎ রুক্মিণী কুমার রায়। কাকে বলেছেন? আগন্তুক ব্যক্তিটি রাধারানীর উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছেন। শ্রোতার প্রত্যুত্তর উল্লেখ করে তাদের অবস্থা বিষয়ে তোমার অভিমত গল্প অবলম্বনে আলোচনা করে দেখাও। আচ্ছা, এখান থেকে লিখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে সঙ্গী ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানীতে সম্পূর্ণ ভরসা করতে পারে না, তাই সে নিজে কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। তখনই পথিক রাধারানীকে বলে যে
আমি যে বলে যে তিনি বাইরে দাঁড়িয়ে আছে, আগে যেন রাধারানী ভিজে কাপড় ছেড়ে নেয়, তারপরে প্রদীপ জ্বালায়। কিন্তু রাধারানী তখন বলে যে তার কাপড় নেই, একখানা ছিল সে কেচে দিয়েছে এবং তার ভিজে কাপড়ে সর্বদা থাকে, তার সেই জন্য কোনো অসুখ হয় না, আঁচলটা নিংড়ে পরে নেবে এখন। তারপরে এখানে লিখবে, তারপরে লিখবে যে রাধারানী পরিবার একসময় খুবই সম্পন্ন ছিল, কিন্তু রাধারানী বাবার মৃত্যুর পরে এক জ্ঞাতির সঙ্গে সম্পত্তি সম্পর্কিত বিবাদে জড়িয়ে গিয়ে হাইকোর্টে হেরে মামলা খরচ ও ওয়াসিলাত অর্থাৎ ক্ষতিপূরণ দিতে প্রিভি কাউন্সিলে আবেদন করতে রাধারানীর মা নিঃস্ব হয়ে যান। রাধারানীর মা একটা কুটিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের মাধ্যমে দিন কাটাতে থাকেন। মা অসুস্থ হয়ে পড়ায় তাদের অবস্থা আরও খারাপ হয়, উপোস করে দিন কাটানো শুরু হয়। অসুস্থ মায়ের পথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাধারানী বনফুলের মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গেলেও বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায় তার মালা আর বিক্রি হয় না। ফেরার পথে এক পথিক তাদের সব কথা শুনে রাধারানীর মুখে তাদের দারিদ্র্যের কথা জানতে পেরে রুক্মিণী রায় তাদের জন্য নিঃস্বার্থভাবে উপকার করে। সাথে দুয়ে দিয়েছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বর্তমান, কার লেখা আর কি জাতীয় রচনা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। এটা নবনব সৃষ্টি থেকে নেওয়া হয়েছে। লিখবে পাঠ্য নবনব সৃষ্টির রচনাটি সংকলকগণ গ্রহণ করেছে সৈয়দ মুস্তাফা আলী চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মামদোর পুনর্জন্ম নামক প্রবন্ধ থেকে, আর আমাদের পাঠ্যাংশটি মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সংক্ষেপিত এবং সম্পাদিত রূপ। নবনব সৃষ্টি নামটি সম্পাদকের দেয়া, সৈয়দ মুস্তাফা আলী রচনাবলিতেও প্রবন্ধটি স্থান পেয়েছে। আর ওর সাথে রয়েছে যে বাঙালি চরিত্রে বিদ্রোহ বর্তমান বলতে লেখক কি বুঝিয়েছেন। লিখবে নবনব সৃষ্টি রচনায় সত্য শিব সুন্দরের প্রতি বাঙালির আগ্রহ প্রসঙ্গে লেখক সৈয়দ মুস্তাফা আলী আলোচ্য মন্তব্যটি করেছেন। রাজনীতি, ধর্ম, সাহিত্য যখনই বাঙালি সত্য শিব ও সুন্দরের সন্ধান পেয়েছে তখনই তা গ্রহণ করতে চেয়েছে। তার গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে কেউ সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে বাঙালি জাতি বিদ্রোহী হয়ে উঠেছে। আবার সেই বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হলে সুন্দরের পূজারী বাঙালিরা তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। আর এই বিদ্রোহে বাঙালি মুসলমানরাও যোগ দিয়েছে। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। তো এই ছিল আজকে নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।